ভারত গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হলেও একটি ধর্মতান্ত্রিক দেশের দিকে চলে যাচ্ছে। ধর্মতন্ত্র, সেখানে গণতন্ত্র নয়, হ্যাঁ, বা সমাজতন্ত্র নয়, বা রাজতন্ত্র নয়, ভারত একটি ধর্মতন্ত্রের রাষ্ট্রে পরিণত করছে। ভোটে হয়তো নির্বাচিত হবে, এবং সেসব কারণে আমরা প্রতিবেশী দেশ ভারত আমাদেরকে সবক দিবে যে তোমরা আসলে প্রগতিশীল হও, তোমরা ধর্মনিরপেক্ষ হও, কিন্তু আমি কিন্তু ধর্মনিরপেক্ষ হব না, আমি প্রগতিশীল হব না। আমি ধর্ম দিয়ে, যেমন বাংলাদেশে ইসলাম ধর্ম দিয়ে যেসব রাজনৈতিক দল রাজনীতি করছে, ভারতে হিন্দু ধর্ম দিয়ে সেখানে রাজনীতি করে যে দলটা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, তারাও আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায়। আর জনগণের কিন্তু এমন কোন অবস্থা নাই। বাংলাদেশের যে জনগণ ভারতে এখন কোন সরকার থাকলো, কোন সরকার থাকলো না, সেটা নিয়ে ভাববার। যে বর্তমানে যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে, হয়তোবা তারাই এই নির্বাচন নামে অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের ক্ষমতা নবায়ন করবে। আর বাংলাদেশের একটি আর একটা আছে আদানিদের মতো গ্রুপ, এখানে ব্যবসা করবার জন্য পা ফেলেছে। হয়তো সেই আদানিরা আরো শক্ত এবং পরিপূর্ণভাবে তাদের ব্যবসাটা এখানে পরিপূর্ণভাবে শক্ত করতে পারবে, ব্যবসার বিস্তারটা ঘটাতে পারবে। ধর্মতান্ত্রিক রাজনৈতিক দল বিজেপি সেখানে ওখানে তার প্রভাব বিস্তার বলয় তৈরি করতে। আমাদের প্রতিবেশী দেশে যে বাংলা ভাষাভাষী যেখানে মানুষ রয়েছে, তাদের সাথে আমাদের সাংস্কৃতিক যোগাযোগটা রয়েছে, এবং আমাদের এখানের মানুষ যারা পর্যটক হিসেবে যায়, চিকিৎসার জন্য যায়, তারাও ওইখানটায় রয়েছে। সেসব বিষয়গুলো নিয়ে আমাদের অনেক রয়েছে, সরকারের সাথে তাদের একটা অন্য ধরনের যোগাযোগ রয়েছে। সব মিলে সরকার ভাবতে পারে। আমার কাছে এখানে এর কোনো বড় মতামত নাই। ভারতের নির্বাচনে গত, এটা সম্ভবত মোদীর থার্ড টার্মে নির্বাচন হচ্ছে। মোদী এবার ক্ষমতায় আসলে তার তৃতীয় মেয়াদে ক্ষমতায় যাওয়া হবে। এবং ভারতের রাজনৈতিক পণ্ডিতেরা অলমোস্ট নিশ্চিত করেই বলেছেন যে মোদী এবারে নির্বাচনে ক্ষমতায় আসার জন্য সাংবিধানিক, আইনি আইনি এবং অন্যান্য বিধানিক ভাবে যা কিছু করা দরকার সবকিছু তিনি করে ফেলেছেন। এবং অর্থনৈতিক ভাবে ভারতের নির্বাচন কমিশন এই অঞ্চলের একটি উল্লেখযোগ্য সাংবিধানিক এবং কর্তৃত্ব পরায়ণ একটি সংগঠন হিসেবে স্বীকৃত ছিল। একসময় সাংবিধানিক শক্তিশালী প্রতিষ্ঠান ছিল, এবং তারা নির্বাচন বাতিল করে দিতে পারত পর্যন্ত। যে কোনো নির্বাচন তারা বাতিল করে দিতে পারত, এই ক্ষমতা নাম নির্বাচন কমিশনের ছিল। ভারতের নির্বাচন কমিশনটি গঠিত হতো প্রধান প্রধান বিচারপতি এই ধরনের লোকদের নিয়ে। কিন্তু কিছুদিন আগে মোদী সরকার এই আইনটি সংশোধন করে উনি প্রধান বিচারপতির স্থলে সেখানে তার অনুমোদিত প্রধানমন্ত্রীর মনোনীত একজন মন্ত্রী স্থলাভিষিক্ত করেছেন। এবং তখন এটা স্বীকৃতি নিয়ে গেছে, বা তখন থেকে ধরা হয় ভারতের নির্বাচন কমিশন একটি পূর্ব জগন্নাথে পরিণত। হ্যাঁ, কারণ এখানে নির্বাচন কমিশন আর কিছু করার নাই। আমি যেটা আপনার কাছে সরাসরি জানতে চাচ্ছি যে ভারতের লোকসভা নির্বাচন বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ কেন আপনি মনে করেন, কিভাবে বিশ্লেষণ করতে চাচ্ছি। বলছি যে প্রতিবেশী দেশের নির্বাচনে বাংলাদেশের ব্যাপারে যেমন ভারতের চোখ রয়েছে, বাংলাদেশেরও আবার ভারতের নির্বাচনের বিষয়ে চোখ রয়েছে, থাকতেই হয়, কারণ প্রতিবেশী কখনো পাল্টানো যায় না। যায় না। যেহেতু পাল্টাতে, সে কারণে এখানে প্রতিবেশী এক জায়গা থেকে ঘর তুলে আর এক জায়গায় উঠে নেওয়া যাবে না, এটা একটা দেশীয় প্রতিবেশী। ভারতের নির্বাচন নিয়ে এখন তো একদিন পরেই, এই দিন পেরোলেই হয়তো বা শুরু হয়ে যাবে, অথবা দর্শকের পরে আমাদের যা দেখবেন হয়তো তারপরে ভোট, ইতিমধ্যে ভোটটা শুরু হয়ে যাবে। কিন্তু হুম হুম। বাংলাদেশ ভারতের মতো একটি দেশ গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়, ভোটাধিকার মানুষ প্রয়োগ করে, এবং জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে সেটা হচ্ছে যারা নির্বাচিত হয় তারা গণতান্ত্রিক আচরণ করে, সেটা আমার ওখানে জনগণই বলতে পারবে। এবং আমরা দূর থেকে যতটুকু দেখতে পাচ্ছি পর্যবেক্ষক হিসেবে, তাতে মনে হয় ভারত গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হলেও একটি ধর্মতান্ত্রিক দেশের দিকে চলে যাচ্ছে। ধর্মতন্ত্র, সেখানে গণতন্ত্র নয়, হ্যাঁ, বা সমাজতন্ত্র নয়, বা রাজতন্ত্র নয়, ভারত একটি ধর্মতন্ত্রের রাষ্ট্রে পরিণত করছে। ভোটে হয়তো নির্বাচিত হবে, এবং সেসব কারণে আমরা প্রতিবেশী দেশ ভারত আমাদেরকে সবক দিবে যে তোমরা আসলে প্রগতিশীল হও, তোমরা ধর্মনিরপেক্ষ হও, কিন্তু আমি কিন্তু ধর্মনিরপেক্ষ হব না, আমি প্রগতিশীল হব না। আমি ধর্ম দিয়ে, যেমন বাংলাদেশে ইসলাম ধর্ম দিয়ে যেসব রাজনৈতিক দল রাজনীতি করছে, ভারতে হিন্দু ধর্ম দিয়ে সেখানে রাজনীতি করে যে দলটা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, তারাও আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায়। এই বর্তমানে যে বাংলাদেশ সরকার 15 বছরের অধিককাল রাষ্ট্র ক্ষমতা আছে এবং রাষ্ট্র পরিচালনা করছে, সেই সরকারের সাথে ভারতের যে বর্তমান সরকার বিজেপি সরকার, তাদের একটি সখ্যতা রয়েছে বলে গণমাধ্যমের প্রকাশ। তা সেইটাই যদি ধরে নেই, তাহলে এই সরকারের একটি একটা ভালো লাগা রয়েছে,
বা খোঁজ খবর নেওয়ার বিষয় রয়েছে। ভারতে যদি এই সরকারটা আবারও নির্বাচিত হয়ে ক্ষমতা নবায়ন করতে পারে, তাহলে তাহলে হয়তো তাদের হয়তো সুবিধা হতে পারে। কারণ গত যে নির্বাচনটা আমাদের দেশে হলো, আন্তর্জাতিক কিছু দেশ এইসব ব্যাপারে নানা ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এই প্রতিক্রিয়া আবার আমি আমার নিজের মতামত প্রকাশ করি, এই প্রতিক্রিয়া যে অন্তর দিয়ে করেছে ব্যাপারটা আমার কাছে তা মনে হয় না। তারপরে বলি যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, সেখানে হয়তোবা ভারতে এই সরকার যদি আবার নবায়নকৃত সরকার হয়, তাহলে বর্তমানে বাংলাদেশ যে সরকার রয়েছে তারা হয়তোবা একটু সুবিধাজনক অবস্থায় আন্তর্জাতিক দুতিয়ারিতে হয়তো ভালো পর্যায়ে থাকবে। সে কারণে আর জনগণের কিন্তু এমন কোনো অবস্থা নাই, বাংলাদেশের যে জনগণ ভারতে এখন কোন সরকার থাকলো কোন সরকার থাকলো না সেটা নিয়ে ভাববার। তারপর অতি উৎসাহী কিছু লোকজন রয়েছে যে রাজনীতি প্রিয় মানুষ, ভারতের বৃষ্টি হলে এখানে ছাতা ধরতেও খুশি হয়। সেসব লোকজনের তো ছাতা দেওয়া নিয়ে অপেক্ষা রয়েছে, সেটা থাকবেই। কিন্তু এখন গণমাধ্যমে, ভারতীয় গণমাধ্যমে যে খবর বেরিয়েছে, কিংবা বাংলাদেশের গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে যেসব সংবাদ বেরিয়েছে, তাতে মনে হচ্ছে যে বর্তমানে যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে, হয়তোবা তারাই এই নির্বাচন নামে অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের ক্ষমতা নবায়ন করবে। আর বাংলাদেশের একটি আর একটা আছে আদানিদের মতো গ্রুপ, এখানে ব্যবসা করবার জন্য পা ফেলেছে। হয়তো সেই আদানিরা আরো শক্ত এবং পরিপূর্ণভাবে তাদের ব্যবসাটা এখানে পরিপূর্ণভাবে শক্ত করতে পারে, ব্যবসার বিস্তারটা ঘটাতে পারবে। সেই জন্য বা কারো কারো এখানে নজর থাকতে পারে। আমি মনে করি এটা খুব তাত্ত্বিক কথা না, একজন দর্শক হিসাবে কিংবা সাধারণ নাগরিক হিসাবে এটা আমার কাছে মনে হচ্ছে। এর বাইরে আপাতত ভারতের নির্বাচন নিয়ে আমার কাছে কোনো মত নেই। যেমন পশ্চিমবঙ্গের কথা, পার্শ্ববর্তী আমাদের যে রাজ্যটা ভারতের রয়েছে, যে বাঙালি অধিষ্ঠিত রাজ্য, সেখানে বাংলা ভাষাভাষী মানুষ, সেই মানুষগুলো সেখানেও কিন্তু গত নির্বাচনে বিজেপি একটি বড় ধরনের আসন নিয়েছে, 42 আসনের মধ্যে। এবার শোনা যাচ্ছে, হয়তো কতটা সত্য হবে জানি না, যে ওখানে যেমন বামপন্থীরা রাজনীতিতে প্রভাব বিস্তার করতো বা একটা প্রভাব বলয় তাদের ছিল, কিন্তু আস্তে 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 তারা একদম সহিষ্ণু হয়ে গিয়েছে। এবং বামপন্থীরা সহিষ্ণু হয়ে যাচ্ছে, ধর্মতান্ত্রিক রাজনৈতিক দল বিজেপি সেখানে ওখানে তার প্রভাব বিস্তার বলয় তৈরি করছে। আমাদের প্রতিবেশী দেশে যে বাংলা ভাষাভাষী যেখানে মানুষ রয়েছে, তাদের সাথে আমাদের সাংস্কৃতিক যোগাযোগটা রয়েছে। এবং আমাদের এখানের মানুষ যারা পর্যটক হিসেবে যায়, চিকিৎসার জন্য যায়, তারাও ওইখানটায় রয়েছে। সেসব বিষয়গুলো নিয়ে আমাদের অনেক রয়েছে, সরকারের সাথে তাদের একটা অন্য ধরনের যোগাযোগ রয়েছে। সব মিলে সরকার ভাবতে পারে। আমার কাছে এখানে এর কোনো বড় মতামত নাই। আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র বন্ধু সেলিম খান হয়তো আরো পুঙ্খানুপুঙ্খানু ভাবে, তাত্ত্বিক ভাবে, আরো তথ্য উপাত্ত দিয়ে কথা বলতে পারে। সেলিম ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে যদি কেন যদি আমি একটু ভারতের নির্বাচন এত আগ্রহী আমি বাংলাদেশ? আমি একটু বলি, আমি তো ইনফরমালি দু একটা কথা বলবো, একটু ফর্মালি বাইরে আমাদের দেশের টিভি বা অন্যান্য গণমাধ্যমে যারা টক শোতে আলোচনায় আসেন বা আলোচক হিসাবে আসেন, তারা একটি কথা বলতে খুব স্বচ্ছন্দ বোধ করে। এটা আমি আমার টেলিভিশন সাংবাদিকতার মানে সুবাদই বলছি, কারণ টেলিভিশন সাংবাদিকতা করতে যে অনেক বড় বড় মানুষের সাথে সঞ্চালক হিসেবে কাজ করতে হয়েছিল। আমি আসলে কখনো ভাবে বলিয়ে না, আমি যে কারণে অন্যদেরকে নিয়ে এসে তাদের কাছে শুনতেই স্বচ্ছন্দ বোধ করি। সেখানে আলোচকেরা বা যারা টকশোতে আসেন তারা একটি কথা বলেন, সেটা হচ্ছে যে আমি একজন দর্শক হিসাবে, একজন পাঠক হিসাবে বা একজন সাধারণ মানুষ হিসাবে এটা মনে করি, এটা সূর্য কিছুক্ষণ আগে বললেন। কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেটি মনে করেন না। সাধারণ মানুষ মনে করেন যারা এই ধরনের আলোচনায় আসেন তারা আসলে এক্সপার্টিস লেভেলের লোকজন। যতই আমরা টকশোতে এসে বলি না কেন যে আমরা সাধারণ মানুষ, আমরা আসলে পাঠক বা দর্শক হিসেবে বলছি, এটা আমাদের টকশোতে সবাই বলে। এটা আমি ইনফরমালি বললাম, সূর্য নাকি শুনেছেন এটা। তো যাই হোক, আমি এখানে আসলে সাধারণ দর্শক বা পাঠক বা সাধারণ মানুষ হিসেবে কথা বলছি না, আমি দায়িত্ব নিয়েই কথা বলছি। কারণ এই আলোচনাগুলো মানুষ শোনেন, রাত জেগে শোনেন, শুনে তারা তাদের মতো করে একটা সিদ্ধান্ত নেন। এটা তাদের সিদ্ধান্তে সাংঘাতিক প্রভাব ফেলে। এই টেলিভিশন টক শোর আলোচনাগুলো এখন কতটা ফেলে আমি জানি না, কিন্তু একটা সময় ফেলতো। এটা সাধারণ মানুষের সিদ্ধান্ত গ্রহণে এই আলোচনাগুলো প্রভাব ফেলতো। যাই হোক, ভারত প্রসঙ্গে আসি আমি। সূর্য যে কথাগুলো বলেছেন আমি আসলে তার সঙ্গে দ্বিমত পোষণ করবো না। বাংলাদেশের আসলে এইটাতে কি করার আছে?
বা বাংলাদেশ কি ভাবছে। তো আমি ওই ইসরায়েল নিয়ে আলোচনার ক্ষেত্রে আমি বলেছিলাম যে আসলে বাংলাদেশের এই সরকার বা এই রাষ্ট্রটি তো আসলে বাংলাদেশের মানুষের সরকার বা রাষ্ট্র না, যে কারণে আসলে তাদের অবস্থানটা নির্ধারিত হবে, অবস্থানটা নির্ধারণ যারা করে দেবেন তাদের নির্ধারণ করার জন্য। এখন জনগণ কি ভাবছে, জনগণের ভাবনাটা বললাম আমি, যে সুন্নি সমর্থিত বা সুন্নি অধ্যুষিত বাংলাদেশ, তারা আসলে সে অধ্যুষিত ইরানের পক্ষে যাবেন না, এটাই স্বাভাবিক। যতই ফিলিস্তিনি সুন্নি ফিলিস্তিনিরা মারা যাক না কেন, কাতারে কাতারে হাজার হাজারে লাখে লাখে মারা যাক না কেন, সেটা তাদের কিছু আসে যায় না। কারণ ইরান ফিলিস্তিনের পক্ষে নিয়েছে, অত ইরানের বিপক্ষে থাকতে হবে, এরকম একটা ধারণা মানুষের মধ্যে আছে। এখন আরেকটি বিষয় আমি আসি, যে ভারতের নির্বাচনে গত এটা সম্ভবত মোদীর থার্ড টার্মে নির্বাচন হচ্ছে। মোদী এবার ক্ষমতায় আসলে তার তৃতীয় মেয়াদে ক্ষমতায় যাওয়া হবে, এবং ভারতের রাজনৈতিক পণ্ডিতেরা অলমোস্ট নিশ্চিত করেই বলেছেন যে মোদী এবারে নির্বাচনে ক্ষমতায় আসার জন্য সাংবিধানিক, আইনি এবং অন্যান্য বিধানিক ভাবে যা কিছু করা দরকার সবকিছু তিনি করে ফেলেছেন, এবং অর্থনৈতিক ভাবে। তার মধ্যে একটি হচ্ছে সাংবিধানিক। আমি আসি, ভারতের নির্বাচন কমিশন এই অঞ্চলের একটি উল্লেখযোগ্য সাংবিধানিক এবং কর্তৃত্ব পরায়ণ একটি সংগঠন হিসাবে স্বীকৃত ছিল একসময়। আমরা যদি টিএন সেশনকে দিয়ে ধরি, আমরা টিএন সেশনের পর থেকে এটা সাংবিধানিক শক্তিশালী প্রতিষ্ঠান ছিল, এবং তারা নির্বাচন বাতিল করে দিতে পারত, পর্যন্ত যে কোনো নির্বাচন তারা বাতিল করে দিতে পারত, এই ক্ষমতা নাম নির্বাচন কমিশনের ছিল। ভারতের নির্বাচন কমিশনটি গঠিত হতো প্রধান বিচারপতি এই ধরনের লোকদের নিয়ে। কিন্তু কিছুদিন আগে মোদী সরকার এই আইনটি সংশোধন করে উনি প্রধান বিচারপতির স্থলে সেখানে তার অনুমোদিত প্রধানমন্ত্রীর মনোনীত একজন মন্ত্রী স্থলাভিষিক্ত করেছেন, এবং তখন এটা স্বীকৃতি নিয়ে গেছে, বা তখন থেকে ধরা হয় ভারতের নির্বাচন কমিশন একটি পূর্ব জগন্নাথে পরিণত। হ্যাঁ, কারণ এখানে নির্বাচন কমিশন আর কিছু করার নাই, সেটা নির্বাচন কমিশন নানাভাবে এর মধ্যে প্রমাণও দিয়ে ফেলেছে। আরেকটি বিষয় আমি আসি, আপনার নির্বাচনী বন্ডের মাধ্যমে যে চাঁদাবাজি কি উনি মানে বৈধ করেছেন। মোদী সরকার আমাদের কর্পোরেটদেরকে প্রচুর সুযোগ সুবিধা দিতে, যেটা সূর্য বললেন আদানিদের মতো লোকজনদেরকে, এবং তারা কোটি কোটি ডলার মোদী নির্বাচনী ফান্ডে দেন। এই নির্বাচনী ফান্ড নিয়ে সমালোচনা যখন শুরু হয়, তখন মোদী এটাকে একটি নির্বাচনী বন্ড নামে অভিহিত করেন, যে সরকারের কাছ থেকে তারা একটা বন্ড কিনবেন, বন্ড কিনে সেই টাকা আবার মোদীর ফান্ডে দিয়ে দিবেন, নির্বাচনী ফান্ডে দিয়ে দিবেন। এটা নিয়ে যথেষ্ট সমালোচনা আলোচনা আছে। এটা তো একটি অর্থনৈতিক ব্যাপার। আর ধর্মরাষ্ট্র, যেটা আমি এর আগে বলেছি ধর্মতন্ত্র কায়েম করেনি, সে ধর্মরাষ্ট্রই করে ফেলেছে এটা আসলে। তো সেখানে ধর্মরাষ্ট্রে যা যা করণীয় সেটা থেকে গোমূত্র থেকে যা যা করা দরকার, এবং ধর্মের রাজনৈতিক ব্যবহারের সর্বোচ্চ পর্যায়ে উনি পৌঁছে গেছেন। এখন আসি ধর্ম নিরপেক্ষতার প্রশ্ন। খুবই ইন্টারেস্টিং বিষয়, ভারত স্বাধীন হচ্ছে 47। আমাদের মধ্যে সাধারণ ধারণা আছে যে ভারত হয়তো সেই সময় থেকেই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। ভারতের শাসনতন্ত্রে ধর্ম নিরপেক্ষতা শব্দটি যুক্ত হয়েছে 75 সালে। মজার বিষয়, ভারতের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা শব্দটি সংযুক্ত হয়েছে 75 সালে। তার আগে ভারত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ছিল না। আর আজকে মোদী যে ধর্ম রাষ্ট্র প্রতিষ্ঠার যে মূল মন্ত্র দিয়েছেন আরএসএস থেকে, সে আরএসএস এর 100 বছর হতে যাচ্ছে সামনের বছর। আরএস কিন্তু 100 বছর আগে এই ধর্ম রাষ্ট্র বা ভারত যেটা বলি আমরা, ভরত তাদের দেবতা থেকে ভারত রাষ্ট্র, সেই ভারত রাষ্ট্রটি করার জন্য 100 বছর আগে তাদের পরিকল্পনা আরএসএস এর। তাইলে আমরা ভারতকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যে বলি আমরা, কোন যুক্তিতে? 75 সালে তারা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে সাংবিধানিক, তার আগের সমস্ত তত্ত্ব একটু ধর্মকেন্দ্রিক। 75 সালে কংগ্রেস এটাকে সংযুক্ত করলেন। তারপরে ওই যে যেটা এর আগে একটা টকশোতে আমি বলেছিলাম, 71 সালে যে আমাদের দেশ স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে, কিন্তু ধর্মের যে প্রভাব, ধর্মের যে আর্থ সামাজিক রাজনৈতিক প্রভাব, সেটা কিন্তু আমরা দূর করতে পারিনি। ঠিক ভারতেও তাই, সংবিধানে যুক্ত হলো বটে, কিন্তু তাদের যে 100 বছরের ধর্মচর্চার যে প্রভাব, সেটা কিন্তু 75 সালে ধর্ম নিরপেক্ষতা সংবিধানে যুক্ত করার মধ্যে দিয়ে ভ্যানিশ হয়ে যায়নি বা বাতিল হয়ে যায়। সেই চর্চাটা কিন্তু অত্যন্ত রয়েই গেছে। সেই চর্চাটাই আজকের এই বহিঃপ্রকাশ। এটা বাংলাদেশেও একই অবস্থা। বাংলাদেশকেও আজকে কোনো ধর্মরাষ্ট্রই বলা যায়, এখানে ইসলামকে ধর্মরাষ্ট্র রাখা হয়েছে। এখন পর্যন্ত আমরা ধর্ম নিরপেক্ষতা রেখেছি, আমরা ইসলামকে রাষ্ট্র ধর্ম রেখে দিয়েছি। কোন যুক্তিতে আপনি বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলবেন? ঠিক মোদীর এখানেও বিষয়টা তাই।
এবং মোদী কিন্তু ধর্ম নিরপেক্ষতা সংবিধান থেকে বাদ দেননি, তার সংবিধানে কিন্তু এখনো ধর্ম নিরপেক্ষতা রয়ে গেছে। আবার উনি বলছেন যে ভারত একটি ধর্ম রাষ্ট্র। হুম হুম এই হুম যে বিষয়গুলো, এগুলো আসলে এক ধরনের জনতুষ্টিবাদী রাজনীতির আসলে বহিঃপ্রকাশ ঘটায়। এখন বাংলাদেশের আসলে কি হবে? কংগ্রেস, আমরা যদি এই প্রসঙ্গে কংগ্রেসের আপনার এবং মোদীর রাজনৈতিক ইশতেহারের দিকে তাকাই, তারা যে রাজনৈতিক ইশতেহারে বাংলাদেশ প্রসঙ্গে কি বলেছেন। বিজেপি তার যে ইশতেহার সেখানে বলেছে সংকল্পিত ভারত, সশক্ত ভারত শিরোনামে নির্বাচনী অঙ্গীকারে বলা হয়েছে পররাষ্ট্র নীতির ভিত্তি হবে উপনিষদে বর্ণিত বসু ধৈব কুটুম্বকম, যার অর্থ হচ্ছে বিশ্ব একটি পরিবার। ভারত এখন আঞ্চলিক রাজনীতি তো থাকছে না কিন্তু। হুম 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 এর আগে মোদীর গত টাইমের নির্বাচন ইশতেহারের মূল স্লোগান ছিল যে নেইবারহুড ফার্স্ট। মজার বিষয় কিন্তু হুম তাদের এর আগে নির্বাচন ইশতেহারে ছিল প্রতিবেশী দেশগুলি নিয়ে নেইবারহুড ফার্স্ট, প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে প্রগতি, সমৃদ্ধি, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে কাজ করার কথা বলা হয়েছে। জাতীয় নিরাপত্তার অংশে সীমান্ত নিরাপত্তা শক্তিশালী করার প্রসঙ্গে চলতি বছরের মধ্যে 14টি ইন্টিগ্রেটেড তল্লাশি চৌকি নির্মাণের কথা বলা হয়েছে নির্বাচন ইশতেহারের মধ্যে, আমাদের যে ভারত, নেপাল, ভুটান যে সীমান্তগুলোতে, যার মাধ্যমে বাংলাদেশ, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য, মানুষের চলাচল সহজ হবে বলে বলা হচ্ছে। এতে উল্লেখ আছে প্রতিবেশী দেশগুলোর নিপীড়িত ধর্মীয় সংখ্যালঘুদের জন্য নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতি অঙ্গীকার। এবার আসি কংগ্রেসের ম্যানিফেস্টো। হুম কংগ্রেসের ম্যানিফেস্টো বলছে নেহেরুর সময় গড়ে তোলা পররাষ্ট্রনীতি বিশ্ব শান্তি ও সংযমের কথা। কংগ্রেস নিকট প্রতিবেশীর বিষয়ে আলাদা করে একটি দফা প্রকাশ করেছে, যাতে তারা নেপাল ও ভুটানের সঙ্গে বিশেষ সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছে। বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরো বাড়ানোর ব্যাপারে জোর দেওয়া হবে। কিন্তু বিজেপির মতো তারাও এই প্রতিবেশী দেশগুলোর সাথে যে অনিষ্পন্ন সম্পর্ক সমাধান সমস্যাগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে তারা কোনো কিছু বলে নাই, বিজেপিও কিছু বলে নাই, এবং কি বলে মোদী, সরি, কংগ্রেসও হুম কিছু বলে নাই। যেমন হুম আমাদের কিন্তু একটা সেন্সিটিভ এবং আমাদের বাঁচা মরার প্রশ্ন একটি রয়েছে তিস্তা ইস্যু। এই তিস্তা রাইট। ইস্যু নিয়ে তাদের কোনো কথা নাই, দুই দলের নির্বাচন ইশতেহারই নাই। মানে আমার কাছে যেটা মনে হচ্ছে সেলিম ভাই, সেটা হচ্ছে যে পররাষ্ট্রনীতি, সেটা বিজেপি হোক বা কংগ্রেস হোক, তাদের কিন্তু পররাষ্ট্রনীতিটা একই, দুজনের ইশতেহারের মধ্যে আমিও এখানে যতটুকু বাংলাদেশের যা এখানে দেখেছি। বাংলাদেশের রাষ্ট্রনীতির সাথে যারা জড়িত তারা হয়তো কিছু মনে করেন যে কংগ্রেস আসলে হয়তো একটু সুবিধা হতে পারে, যেটা হুম আসলে হুম কখনো হয়নি। যেমন এর আগের একটি উদাহরণ দিই, যখন মোদী প্রথম ক্ষমতায় আসলো, হ্যাঁ, হুম তখন কিন্তু আমাদের এই বিএনপি এবং চার দলীয় জোটের নেতারা মিষ্টি খাইয়েছিল এবং খেয়েছিলেন কিন্তু তারা, যে এইবার আর আওয়ামী লীগের দফা রফা হয়ে যাবে, কারণ আওয়ামী লীগের সাথে কংগ্রেসের একটা সখ্য আছে, এই ব্যাপারটা আমাদের দেশে প্রতিষ্ঠিত। কিন্তু মোদী আসার পরে কি হয়েছে, হুম কংগ্রেসের চেয়ে ভালো সম্পর্ক আওয়ামী লীগের সাথে বিজেপির হয়েছে, যেটা আজকে প্রমাণিত। তো হুম এইখানে হুম আসলে কংগ্রেস আসলেও কি হবে আর মোদী আসলেও কি হবে সেটা বোঝা, কিন্তু মোদীর নির্বাচনী ইশতেহারে আমি যেটা জোর দিচ্ছি সেটা এর আগে ছিল নেইবারহুড ফার্স্ট, এবার হচ্ছে বিশ্ব পরিবার। মোদী আর এখন আঞ্চলিক জায়গায় থাকছেন না, উনি সারা বিশ্বে, যেমন জয়শঙ্কর বলেছেন তাদের যে পররাষ্ট্রমন্ত্রী, যে বিশ্বে কি বলে যে ভারতের কালচারাল শ্রেষ্ঠত্ব কায়েম হবে, যেটা 1930 সালের একটি বক্তৃতায় নেহেরু বলেছিলেন, যে আগামী 100 বছরের মধ্যে কালচারাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে, ভারতের হ্যাঁ, কালচারাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে। বা সে মানে এটা বিশ্ব নেহেরু বলেছিলেন। মরুলেতে ভারতে যেতে চাচ্ছে, বিশ্ব মরুলেতে চাচ্ছে। আমার সাংস্কৃতিক, সেটাই ইয়া হচ্ছে। সাংস্কৃতিক মনোভাব, ওনার রাজনৈতিক মনোভাব দরকার নেই। তো হুম যাই হোক, এখন বাংলাদেশটাও আসলে নেইবারহুড ফার্স্টে থাকছে না, এটা সারা বিশ্বকে মোদী যেভাবে ডিল করবেন বাংলাদেশও তাই পার হবে। একটা খুশির বিষয় এটা যে আমরা আসলে ভারতের বিশ্ব জমিন চোখে আমরা পড়ে গেলাম, বিশ্ব জমিনতার চোখে এটা একটা উল্লঙ্ঘন বটে, যে আমরা এখন ভারতের কাছে আঞ্চলিক স্বার্থের মধ্যে থাকবো না, আমরা এখন সারা বিশ্বকে ভারত যেভাবে চিন্তা করবে আমরা ওইটা পার হবো। এটা এখন কিভাবে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা যারা আছেন তারা নেবেন আর বিরোধী দল কিভাবে নেবেন সেটা দেখার বিষয় ভবিষ্যতে। সেই আর কি। যাই হোক, আমরা আলোচনা আবার করব, কারণ ইলেকশন তো সেই অনেক দিন ধরেই চলবে। সো আমরা আবার আলোচনা করবো এমনি।